উড়ান পাঠশালার তরফ থেকে আমরা যে এসএলএসটি ক্লাস আমরা ছিলাম এর আগের ক্লাসে যেখানে শুরু করেছিলাম হিস্ট্রি এমন একটা পুরো স্লেভ ডাইনেস্টি থেকে আমাদের খলজি বংশ পর্যন্ত এবং আমি বলে দিয়েছিলাম যে পরের পার্টে আমরা যেটা এখানে আলোচনা করা সেটা হচ্ছে তাহলে সুলতানি যুগের হিস্ট্রির লাস্ট পার্ট হবে যেখানে আমরা আমাদের কি বলবো তুগলক থেকে পুরোপুরি লোধি পর্যন্ত ঐতিহাসিকগণ সুলতানি যুগের স্থাপত্য উড়ান পাঠশালা আমাদের আগের যে মেডিয়েভাল এগুলো সব হিস্ট্রির পর্বটা এই পর্বটার মধ্যে যেখানে প্রাক সুলতানি যুগ একটা পর্বে করলাম তাহলে আমরা তারপরে দেখে নিচ্ছিলাম হচ্ছে স্লেভ থেকে হচ্ছে খলজি পর্যন্ত এবং থার্ড পার্টে যেখানে পলিটিক্যাল হিস্ট্রি শেষ সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণভাবে তাহলে সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থাটা পুরোপুরি লোধি তোমরা যেরকম ভাবে মৌর্য যুগ করেছো বা শুরু করছি এদিকে তার সঙ্গে সিমিলারিটিস আছে এই যে রাজাই হচ্ছে বংশ যাকে দিয়ে শুরু হয়েছে তিনি হচ্ছেন রাজাকে কেন্দ্র করেই সবকিছু এই তুগলকরাও কিন্তু তুর্কি সেটা মাথার মধ্যে ঢুকে নেবে এই তুগলকরাও তুর্কি বলছে এই যে আমাদের বংশের ফাউন্ডার কেন্দ্রীয় শাসনের শীর্ষে ছিলেন গিয়াসউদ্দিন তুগলক সেই গিয়াসউদ্দিন তুগলক প্রথম জীবনে উনি চাকরি করতেন কোথায় উনি আলাউদ্দিন খলজির দরবারে সৈনিকের চাকরি করতেন কেন্দ্রীয় শাসনের শীর্ষে ছিলেন হচ্ছে সুলতান এই যে কেন্দ্রীয় শাসনের শীর্ষে আমরা সুলতানকে বললাম মানে সুলতানি হচ্ছে অল ইন অল সুলতান হচ্ছে ক্ষমতার শেষ কথা এখানে মন্ত্রী পরিষদ আছে সব ঠিক আছে একটা বিচার বিভাগ আছে একটা আমাদের কি বলবো প্রদেশের ব্যাপারও আছে কিন্তু এখানে উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং উনি যেটা দেখছেন সেটা হচ্ছে কোরআনের নির্দেশ সেনাবাহিনীতে নিযুক্ত পরিচালনা করতেন এটাই তাকে বলা হয়েছিল আমাদের প্যান ইসলামিজম মানে হচ্ছে একেবারে ইসলামবাদের ধারণা অনুযায়ী ঠিক আছে খলিফার অধীনস্থ ছিলেন এবং উনি আমাদের পরামর্শদানকারী হিসেবে প্রতিষ্ঠাতা ছিলেন প্রথমে তাকে গাজী মালিক বলা হয়েছিল তাহলে উজিরকে এবং পরবর্তীকালে যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন আমাদের উজির হত্যা করে যখন তুগলক বংশের সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্রীয় উল্লেখযোগ্য ঘটনার মধ্যে বলে রাখি তার সময় আমাদের প্রথম ইরিগেশন আঞ্চলিক সেচ বিভাগের একটা সেচ ব্যবস্থা চালু হয়েছিল তাহলে প্রথমে রাজা বা 2 নম্বর উনি তুগলকাবাদ যিনি রয়েছেন একটা নতুন শহর তৈরি করেছিলেন এবং ওনার সঙ্গে বচসা হয়েছিল এবার দেখো দপ্তরের সঙ্গে বচসা হয়েছিল প্রতিষ্ঠাতা দিয়ে ভাগ করে দিয়েছি যার নাম দেওয়ানি ওয়াজিরাদ্দিন আউলিয়া উজির বা ওয়াজির আউলিয়া মানে প্রধানমন্ত্রীর সমসাময়িক ছিলেন তার কাজ হচ্ছে বলেছিলেন যে আমি কোন প্রধানমন্ত্রীর কাজটা কি থাকে যাই না রাজস্ব আগে উনি প্রশাসন অনুরোধ করেছেন সামরিক প্রশাসন যে আমার কোর্টে প্রয়োজন বিশেষের উনি রিফিউজ করেন তার সম্মান লাগে এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে একটা ডেট আপনাকে বলে গেলাম ওই ডেটে প্রশাসনের কাছ থেকে দেখা গেছিল নির্দিষ্ট ডেট আসার সময় পুরোপুরি সুলতানকে তৈরি হয়েছিল বা প্রশাসন গিয়াসউদ্দিন তুগলকের নামে করতে এলে ঝড় বৃষ্টি হচ্ছেন আরম্ভ হয় বিশেষ করে বজ্রপাত সহকারে ওয়াজির আজম যে কথাটা বলা হয় মানে সেই বাজ পরে ওই যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর মধ্যে তোরণটা ভেঙে যায় এবং তাই তো এটা যখন তার সৈনিকদের সঙ্গে আবার দেখো সামরিক তার মাথা ভেঙে পড়ে যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের যুদ্ধ বিগ্রহের কোন উনি বলেছিলেন একইভাবে রাজউদ্দিন আউলিয়া যে দিল্লি হানুজ বোঝা যেতে পারে দিল্লি বহুদূর যিনি এবং ওনার যে পুত্র জুনাখা ডেপুটি নিজামউদ্দিন আউলিয়া বাবার কাজ করছেন ঠিক আছে গাজী উপাধি দিয়েছিলেন ডেপুটি হিসেবে তুগলকাবাদ নামে একটা শহর গাজী উপাধি এবার তারপরে সে দিওয়ানি চালু করেছেন প্রথম সুলতান এই যে দিওয়ানি আর্টস যার কথা আমরা বলছি হুমকি দিয়েছিলেন যাকে আমরা ইংরেজিতে বলি চিফ অফ দ্য মিলিটারি গভর্ন তারও একটা বড় ভূমিকা ছিল জানার চেষ্টা করবেন যে মাথার উপরে একটা তোরণ ভেঙে বললে তাকে আমরা সেখানেই সরাসরি মামা আলী কি নাম বললাম মোহাম্মদ বিন আরিজি সিংহাসনে আরোহণ করেন বেশ যে কথাটা বলা হয়েছিল দপ্তরটির প্রতিষ্ঠাতা ছিলেন দিল্লি হানুজ সেনা সংগ্রহ বেতন নির্ধারণ যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ সেনা দলের যোগ্যতা কর্মদক্ষতা এগুলো সব কাজ করতেন তাহলে যেটা আমরা দিওয়ানি আর্টস বলছি সেটাই কিন্তু আবার মুঘল যুগে কি হয়েছে মুঘল যুগে এই পোস্টটার নাম হয়েছে মীর বখশি ঠিক আছে মনে থাকবে মোহাম্মদ বিন তুগলক মীর বখশি সিংহাসনে বসলো যার দিওয়ানি আর্টসের কাজটা ঠিক সেনাদের এবং বেতন নির্ধারক রাজা বিখ্যাত ওয়াজিরাবাদের দুর্গটা নির্মাণ করেছিলেন তাই তো এবং সেনাদের নামে তাদের পোটেনশিয়ালিটি কি আছে মানে কর্মদক্ষতা কি আছে নিজে একটা জাহাপনা বলে তাদের বেতন নির্ধারণ করা সব ওনার নাম যে জুনাখা ছিল ওনার নামে ফিরোজ শাহ তুগলক করেছিলেন কি আমাদের জৌনপুর এবার আসছে দিওয়ানি রেসালা জৌনপুর শহরটা যিনি হচ্ছেন প্রধান কাজীর কাজ করেন
মোহাম্মদ বিন তুগলক বা প্রধান থেকে বেশি শিক্ষিত, দিওয়ানে রিসালাত, মোগল যুগের সাদরুস সাদর, জ্যোতিষশাস্ত্র পরিচিত হয়েছে যাকে আমরা বাংলায় বলি, পদার্থবিদ্যা, দর্শনশাস্ত্র, তর্কশাস্ত্র, ফার্সি আর বিজ্ঞান সংক্রান্ত পারদর্শী ছিলেন। এগুলোতে নিজামুদ্দিন আউলিয়া শীর্ষ ছিলেন। দায়িত্ব রাজত্বকালে পরিবর্তন ঘটে যায়, আউলিয়া এবং আমর খসরুর মৃত্যু হয়। দিওয়ানি ইনসা, দিওয়ানি ইনসাকে আমরা দবিরি মামালিক বলতে পারি বা দবিরি খাসও বলতে পারি, আবার আমিরি মুন্সি বলেও, ঠিক আছে। 1325 সালে মানে সেক্রেটারি, ঠিক আছে। ঐতিহাসিক এডওয়ার্ড দামানি হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে বলেছিল প্রিন্স অফ মানি, সেক্রেটারি বলি। সরকারি চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, যোগাযোগ পাণ্ডিত্যের জন্য তিনি মধ্যযুগে অ্যারিস্টটল নামে বলছে বিষয়বস্তু কি, তিনি জ্ঞানের কাছে কনভাইসেস ফুল, ব্যক্তিগত গুণের সংমিশ্রণ, পার্সোনাল, মুদ্রার রাজপুত্র, ঠিক আছে। পাগলা রাজা নামেও পরিচিত ছিলেন, ঠিক। এবার ঠিক আছে, সেক্রেটারি কাছে কথা বলি, তাকে নেক্সট বলা হয়েছে রক্ত পিপাসু। এবার বারিদি মামালিক, বারিদি মামালিকটা হচ্ছে সিক্রেট এজেন্সি একটা, মানে যেখানে ওরা গুপ্ত খবর ওরা নিত, ঠিক আছে। এই যার একে বলা হতো বারিদি খাস, মানে বারিদি মামালিক আমরা যাকে ছিলেন আমাদের তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান। এটা যদি বলা হয় সুলতানি যুগের শ্রেষ্ঠ দুজন রাজা, তাহলে একটা বলবান করেছিল দিওয়ানি কাজী বা দিওয়ানি খাজা, হিন্দুদের হোলি উৎসবে কাজীউল কাজী, এটা মনে রাখবে। বিচার বিভাগের উনি জৈন সন্ন্যাসীদের সম্মান করতে জৈন পণ্ডিত রাজশেখর, মানে কাজীউল কাজা এবং জিন প্রভাসুরি বিচার বিভাগ দেখতে। দিওয়ানি বন্দেগান, জিন প্রভাসুরিকে নির্মিত রাজসভায় স্থান দিয়েছিলেন। প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের ফিরোজ শাহ তুগলক। কি বললাম, জৈন পণ্ডিত রাজশেখর এবং জিন প্রভাসুরি, বন্দেগানি চেহেলগান কিন্তু উনি ইলতুতমিশ স্থান দিয়েছিলেন। দিওয়ানি বন্দেগান আমাদের ফিরোজ শাহ তুগলক। বেশ, যে কয়টা কাজের জন্য উনি সমালোচিত হয়েছিলেন, প্রাদেশিক শাসন ব্যবস্থা ছিল, সুলতান সাম্রাজ্যের কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, সুলতান প্রদেশগুলির শাসনকর্তাদের ওয়ালি বলা হতো 50%, তাহলে প্রদেশের যারা ধার্য করেছিল তাদেরকে কি বলা হতো, ঠিক আছে, ওয়ালি। দোয়াব অঞ্চলে সুলতানি সাম্রাজ্য প্রথমার্ধে কতগুলো বিখ্যাত সামরিক অঞ্চলে ছিল, এবং এটাও মনে রাখবে ইকতায় বিভক্ত হয়ে যায়। এবং আলাউদ্দিন যেমন রাজস্ব বৃদ্ধি করেছিল, তেমন 50% রাজস্ব বৃদ্ধি করেছিল, কি হয়ে গেছে, কিন্তু তার সময়টা কি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল বলে, ঠিক আছে, সেটা কার্যকরী হয় বা জেলা দিল্লি থেকে শিখ বা জেলা প্রাদেশিকের মধ্যে একটা বড় ফাংশন স্থানান্তরিত করে। প্রদেশগুলি কতগুলো শিখ বা জেলা প্রবর্তন করেন। শিখের প্রধানকে শিকদার বলা হতো, রৌপ্য মুদ্রা শিকদারি, শিকদারান মানে মুদ্রা দোকানে প্রচলন করেন, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য না দুর্ভাগ্য, শিখগুলো মানে কতগুলো জেলাকে আবার কি করা হতো, মুদ্রাগুলো জাল হয়ে গেলে করা হতো রাজকোষে, কতগুলো গ্রাম নিয়ে একটাবার পরগনা গঠিত হতো, পরগনাকে বলা হতো আমি। দুর্ভাগ্যজনক ভাবে পরগনার জাল হয়ে গেলে রাজকোষে তাকে বলা হতো আমিল, বড় ক্ষতি হয়েছে। জেলা বা শিখের হেড তাকে জিজ্ঞেস করে যে কোন দুজন রাজার দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন। তিনি গ্রাম হচ্ছে শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল, হলো গ্রামের শাসনভার ন্যস্ত ছিল গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের উপরে, গাই খাটু ন্যস্ত ছিল হচ্ছে গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের উপরে। এটা খুব ইম্পর্টেন্ট। ও চৌকিদারের গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রাপ্ত ছিল। কুবলাই সবসময় তাই যে এখনো আমরা দেখতে পাই গ্রামের দায়িত্ব যিনি নিতেন তাকে আমরা পঞ্চায়েতের কাছে আমরা পাঠিয়ে দিতাম, তাহলে গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিত। অনুপ্রাণিত বললাম চৌকিদার গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার ভার নিত, ঠিক আছে। তবে চৌকিদার আবার যেটা আমরা দেখতে পাই কোতোয়াল নিত নগরের ভার, আর গ্রামের ভার নিত চৌকিদার। অনুপ্রাণিত গ্রামের রাজস্ব আদায় করতেন পাটোয়ারি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার বিচার বিভাগ, সুলতানি যুগের কেন্দ্রীয় বিচার ব্যবস্থার কেন্দ্রে ছিলেন স্বয়ং সুলতান। নীতি তার রাজত্বকালে সবচেয়ে বড় নেতা বিচারের ক্ষেত্রে স্বয়ং সুলতান। বিচার বিভাগীয় দপ্তরের নাম ছিল দেওয়ানি কাজা বা কাজী। তরমাশিরিন সর্বশান্ত কেন্দ্রীয় রাজ্য স্তরে শরীয়তি আইনের কাছে সাহায্য প্রার্থনা করলে মুফতি হচ্ছে সেন্ট্রাল, আর রাজ্য সমালোচকরা মনে করেন এটি ছিল সুলতান। গ্রামাঞ্চলে বিচারের দায়িত্বে ন্যস্ত ছিল অ্যাকচুয়ালি মঙ্গল নেতা তরমাশিরিন, ঠিক আছে। যেখানে তরমাশিরিন অর্থনীতি সমাজ হেরে গেছিল মোহাম্মদ বিন তুগলকের কাছে। সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি হয়েছিল সর্বপ্রথম জমি জরিপের প্রয়োজনীয়তা ছিল না অনুভব করেছিলেন, মানে তারা মোহাম্মদ বিন তুগলকের দিওয়ানি আমিরি কৃষি রাজ্যে ফিরে যাবে, তার টাকা পয়সা ছিল। আলাউদ্দিন খলজি উৎপন্ন শস্যের অর্ধাংশ করে সাহায্য করেছিল মোহাম্মদ
লোকে সুলতানি যুগের সমাজে ঐতিহাসিক যে হিন্দু এটা এই দুই প্রধান ধর্মের মানুষের সহাবস্থান থাকলেও সমাজের বর্ণ বৈষম্য ছিল। অভিজাত গোষ্ঠী বা উলেমারা চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন, কারালে অপরপক্ষে ভারতীয় মুসলিমরা অবস্থা ছিল শোচনীয়। ওরা কি বলবো, কখনো আরবি ও মুসলিম ছিল না, জানে কি মুসলিম ছিল না, তার জন্য ওদের চলার খোরাসান অভিযান করতে গিয়ে ছিল না, সেখানকার ক্লাইমেট বুঝে উঠতে পারেন না, আলটিমেটলি হেরে যায়। খারাজ বা ভূমি রাজস্ব, যেটা 1/5 দুর্ভিক্ষ অনাবৃষ্টির সময় বেশি, রাজকোষ থেকে ফিরোজ তুগলকের সময় হয়েছিল। এটি কৃষি দপ্তর দপ্তর হয়ে গেছে দপ্তর। খামস যুদ্ধে লুণ্ঠিত দিওয়ানি আমিরি থেকে একটা ট্যাক্স দিতে হতো। কৃষকদের জন্য তাকাভি আর সন্ধান নামে 3 প্রকার কৃষি, এটা যদি 1/5 দেয়, সন্ধান নামে 2 প্রকার, 3 নয় 2। আর জাকাত, জাকাত হচ্ছে 2.5%। এটা দরিদ্র মুসলমান, বিখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বানী মুসলমান, জিয়া হচ্ছে মুসলিম ছাড়া ধরো বৌদ্ধ, জৈন, হিন্দু, এদের জীবন রক্ষার জন্য, ঠিক আছে, এদের জীবনটা রক্ষার জন্য বা এদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য একটা তিনি মঙ্গোল সেনাপতি, যার নাম ছিল জিজিয়া তোঘান, ঠিক আছে, মনে থাকবে এটা, তোঘান তিহুন না তোহান। তাহলে এই যে খারাজ, খামস, জাকাত, জিজিয়া 4টে ট্যাক্সের কথা আমি এখানে বলে দিলাম। বৌদ্ধ স্তূপের সংস্কারের জন্য পাঠান যিনি জেনারেট করেছিলেন বা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন আমাদের ফিরোজ শাহ তুগলক। তিনি চীনের, ঠিক বোঝা গেল, মঙ্গল সেনাপতি। এবার দেখো তিনি চীনের সেনাপতি। আমরা খান তিমুরকে একটি বৌদ্ধ স্তূপের সংস্কারের জন্য সেচ কর দেখবো। সেচ কর খুব ইম্পর্টেন্ট। সেচের জল ব্যবহারের জন্য ধার্য করা হতো। 1333 সালে অনেকগুলো খালের জাঞ্জিবার থেকে ভারতে ফিরোজ শাহ তুগলকের সময় সুলতান মোহাম্মদ যমুনা কাজী পদে নিয়োগ করেন। হ্যান্সি ক্যানেল, চীনে পরিভ্রমণ, এগুলো বিখ্যাত ছিল। ইওয়ান মুজার লেখা 2টো বই আলাউদ্দিনের সময় চালু হয়েছিল। সেটা হচ্ছে পশুটা যেখানে যেখানে গিয়ে ঘাস খাবে তার জন্য সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির নাসিরউদ্দিন মেহমুদের মতো আবার ঘড়ি সেনাবাহিনী একটা বাড়ি বানিয়ে বাড়িতে থাকবে, কিন্তু আমরা এখনো দিই সেই ঘরের ট্যাক্সটা দিতে হতো গৃহকর। আর বাড়ি হচ্ছে যেটা আমদানি রপ্তানি ছিল কার থেকে, কি চেঙ্গিস খান থেকে এসেছিল, চেঙ্গিস খান থেকে বসুর বস্তুটা দেখে তারপর নাসিরউদ্দিন মেহমুদ শাহ থেকে সোরা আর অ্যাডভান্স ভার্সন করেছিল। সোরাটা আমরা সেই সময় দেখতাম, আর একটু এগিয়ে ভার্সন করেছিল মোহাম্মদ বিন। আর বারুদ তৈরি করার জন্য নিজামউদ্দিন আউলিয়া সমাধিকে নির্মাণ করেন, কিন্তু কি বলবো ডিটারজেন্টের মধ্যে সোরা ইউজ করা হলো, তাই সোরার একটা ভ্যালু ছিল। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1334 সাধীন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা। এইবার সামাজিক শ্রেণী, আমি আগেই বলে দিয়েছিলাম যেটা, যে ভারতীয় মুসলিমদের অবস্থা শোচনীয় ছিল। আরবি প্রথম আর 2-এর টার্কি মুসলিমরা এখানে একটা কথা বলে দিই, কিন্তু ভারতীয় মুসলিম যেহেতু কনভার্টেড মুসলিম ছিল, তার জন্য স্বয়ং সুলতান এদেরকে বিশ্বাস করতেন না, বলছেন এরা হলো বিশ্বাসঘাতক, এরকম বলা। আমাদের কি নাম বলবো, ঠিক আছে। অভিজাতরা খাজা মাইনুদ্দিন চিশতি বৃত্তিধারী ভ্রমণ করেন, উচ্চ পুরুষ এবং অহলি কালাম বুদ্ধিজীবী শ্রেণী বা উলেমা নামে পরিচিত ছিল। ঠিক মুসলিম হলো। এবার এই যে যেটা বলা হচ্ছে সৈনিক বৃত্তিধারী উচ্চ পুরুষ, ঠিক আছে, এরা কিন্তু একটা, আবারও বলছি, একটা বড় পরিবার থেকে, ধরো সৈয়দ হযরত মুহাম্মদের বংশধর বলছে, ঠিক আছে, আফগানদের মধ্যে ধরো, ঠিক আছে, এরকম জায়গা থেকে খাজা মাইনুদ্দিন চিশতি, তারাই পোস্ট গুলো পরিভ্রমণ। লক্ষ্য করে দেখো কোনো ভারতীয় মুসলমান কিন্তু ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয়। মুসলিম সুলতান সমাজের সর্বোচ্চ স্থানাধিকারী ছিলেন, যেটা আমি আগেই বলেছিলাম, এবং সবকিছুই তিনি ফিরোজ শাহ তুগলক, যেমন অভিজাত একটু আলোচনা করতে হবে, যারা ফিরোজ শাহ তুগলক মালিক, সেই অর্থে বলতে গেলে সমাজের অভিজাত সুলতানি রাজবংশের ইতিহাসে মালিক বা টার্কি মুসলিম। ফিরোজ শাহ তুগলকের মা আমাদের হিন্দু ছিলেন। হিন্দু ভারতীয় মুসলিম সমাজের জাতিভেদের মর্যাদা লাভের সত্যি কথা বলতে গেলে যোগ্য ছিলেন না। উলেমা এটা দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে, যে অভিজাত গোষ্ঠীর মধ্যে এরা বিলং করত এবং এরা বহু রকম ধর্মতত্ত্বের কথা হিন্দু রাজপুত ছিলেন, সুলতান তাকে এন্টারটেইন করত। ফিরোজ শাহ তুগলকের মা হিন্দু রাজপুত ছিলেন এবং আলাউদ্দিন কি রানামলের মেয়ে এন্টারটেইন করেনি, তারা বলেছিল আপ টু দ্য ট্যালেন্ট। বিখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বানী এবং শামসুদ্দিন সিরাজ আফিফ খ্যাতি লাভ করেন। ছিল সাধারণ মানুষের কাছে রাজসভায়, ঠিক আছে, ক্ষেত্রে বিরাট মর্যাদাধারী ছিল। দুজন ঐতিহাসিক ফিরোজ শাহ তুগলকের সময় খ্যাতি লাভ করে। ফিরোজ শাহ তুগলক নিজে একটা বই লিখেছিল, সবাই উলেমার অন্তর্ভুক্ত।
মনে থাকবে। এবার অ্যাডমিনিস্ট্রেশনে জিয়াউদ্দিন বাণীর লেখা বইয়ের নাম তারিখি ফিরোজ শাহী আর ফতোয়াই জাহানদারি। দাস রাখবেই, মানে দাস কাজকর্ম করার জন্য রাখবেই। এবং শামসুদ্দিন সিরাজ আফিফের লেখা বইটার নাম মানে কিন্তু ঘেন্না করা হতো এরকম নয়, একমাত্র ঐতিহাসিক যে জেলে বন্দী ছিলেন, বংশমর্যাদা ভালো থাকতো এবং সেই মুনিবের বাড়ির মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যেত, তার নাম জিয়াউদ্দিন। একটা ভালো এক্সাম্পল আমি দিচ্ছি, ইলতুৎমিশের সঙ্গে বিয়ে হয়েছিল ফতোয়াই জাহানদারি, বলে দিলাম কুতুবউদ্দিন আইবকের মেয়ে আফিফের তারিখি ফিরোজ শাহী। ঠিক আছে, এই যে উদাহরণ দিতে দিতেই চলে এসছে কুতুবউদ্দিন আইবক, ফুতুহাতি ফিরোজ শাহী সকলেই ফার্সি ভাষায় রচনা করেন, কিন্তু দাস থেকে ওরা যোগ্যতা বলে একটা জায়গায় তুগলক জৌনপুর শহরটা তৈরি করেছিলেন। 1,80,000 ফিরোজ শাহ তুগলকের ছিল, আলাউদ্দিন খলজির ফিরোজাবাদ, ফিরোজপুর, ফতেহাবাদ নির্মাণ করেন। ঠিক আছে, এবার ফিরোজ শাহ ভারতীয় মুসলিমের জায়গায় আমি ফিরে গেলাম সবচেয়ে নিচে, কারণ তারা আমি কি বলেছিলাম ধর্মান্তরিত মুসলিম। ফিরোজ শাহ তুগলক তারা ভারতীয় মুসলিমদের অবস্থার কিছুটা উন্নতি করে দেন ফিরোজ শাহ তুগলক। ঠিক এবার রাজপুত গোষ্ঠীর হচ্ছে রৌপ্য মুদ্রার মধ্যে আধা তাম্র মুদ্রা, সেই সময় সরকারি হিসেব 95% হিন্দু, 5%। এখানে একটা ছোট্ট গোলমাল হয়ে গেল এবং এখান থেকে হ্যাঁ ঠিকই আছে, এই 95% তাম্র মুদ্রা হিন্দুদের জিজিয়া দিতে হতো আধা, মানে হচ্ছে বেড়াতে গেলে তীর্থ করতে যেতে গেলে খবর পেলে ট্যাক্স দিত, পিলগ্রিমেজ ট্যাক্স, তাই তো এটাকে বলা হতো। আর জিজিয়া তুলে দেয় তীর্থ, এর মধ্যে একটা ছিল যমুনা ফিরোজাবাদ ক্যানেল তুলে দেয়, আর একটা হ্যান্সি ক্যানেল। মনে থাকবে কি কি বলা হলো, একটা বলা হলো যমুনা ফিরোজাবাদ ক্যানেলের ব্যাপার ছিল, হ্যান্সি ব্রাহ্মণদের একটা ক্যানেল বিখ্যাত, আমি আবারও বলে দিচ্ছি ছিল কিরকম ছিল। এছাড়া একটা বিখ্যাত ক্যানেল ছিল শতদ্রু জলবাণী, মানে পুজো আর্চা করার ব্যাপারটাতেও ওরা ছিল, এবং হিন্দুরা নাকি ভীষণ ভালো আতিথেয়তা করতো, জীবন বধূতার বর্ণনা ছিল। এখানে পর্দা প্রথা ছিল, সবসময় নারীদের বাইরে বেরোতে দেওয়া হতো না, বিধবা বিবাহের প্রচলন, শতদ্রু ঘর ঘরা, ঠিক আছে। এবং সতীদাহ প্রথাও কোনো কোনো জায়গায় যে হয়েছে রাজপুতদের মধ্যে, তিনি বৃদ্ধ ব্যক্তিদের জন্য পেনশন ব্যবস্থা আর নারীদের অধিকারও ছিল, অনাথ বিধবাদের সাহায্যে দিওয়ানি খয়রাতি, তাহলে আমরা আজকে স্বল্প মূল্যে ঠিক আছে ব্যবস্থা নির্মাণ করে সবকিছুই বললাম। সামনের দিন এখানে পতনের কারণ বলে বৃদ্ধ ব্যক্তিদের জন্য একটা পেনশন ব্যবস্থা ছিল, বলে দেবো যুবকদের জন্য এমপ্লয়মেন্ট হয়ে যাবে, অনাথ বিধবাদের সাহায্যে দিওয়ানি খয়রাতি এবং স্বল্পমূল্যে চিকিৎসার জন্য দারুণ শাফা নির্মাণ করেন। আমরা ঠিক পরের পর্বে যেটা করলাম, সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজের অবস্থান থেকে আমরা এবং তারপর 1,80,000 কন্টিনিউ করলে তোমাদের সুলতানি যুগ পুরোপুরি শেষ হয়ে যাবে। একটা বড় রকমের তরফ থেকে, উড়ান পাঠশালার তরফ থেকে আমরা হিস্ট্রি ক্লাসের একটা সংগঠন প্রায় শেষ করে ফেলেছি। আগামী দিন মানে পরের দিন আমাদের শেষ হয়ে যাবে। তোমরা আমাদের বেচা ভাগ্য করে দিয়েছো, যারা এখনো এটা মনে সাবস্ক্রিপশন করোনি, সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই করো। প্রচুর সংখ্যক ফলের বাগান সরাইখানা মাদ্রাসা এটা দেওয়া আছে, ঠিক আছে, লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওটাকে একটু ফলো করার চেষ্টা করো। পুরোটাই বিনামূল্যে তোমরা সরাইখানা মাদ্রাসা নির্মাণ করে এই সুযোগটা গ্রহণ করো। জিজিয়া কর উনি প্রবর্তন করেন, ঠিক আছে, জিজিয়া কর প্রবর্তন করেন। সুলতানি যুগের আকবর বলে সম্বোধন করেছিলেন ঐতিহাসিকরা। নাগরকোটের জ্বালামুখী মন্দিরটা ধ্বংস করেছিলেন এবং পরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরও ধ্বংস করেন। অশোকের দুটো শিলালিপি মূল কেন্দ্র থেকে দিল্লিতে নিয়ে আসেন, একটা মনে রাখবে হচ্ছে টোপরা, আর একটা হচ্ছে মিরাট। এই দুটো জায়গা থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন কে? উনি। দুবার তারাত্তকালে দুবার বাংলা আক্রমণ করেন তিনি দুবার বাংলা আক্রমণ করেন। সেই সময় বাংলার সুলতান ছিলেন সিকান্দার শাহ। বাংলার সুলতান যখন সিকান্দার শাহ ছিলেন, ঠিক সেই সময় তিনি দুবার বাংলা আক্রমণ করেছিলেন। এবার এখানে একটু বলতে হবে আলাদা করে, এই যে খামস, খারাজ, জাকাত, জিজিয়া, এই চারটে ট্যাক্স
সময় চালু ছিল। ঠিক আছে, আনহারি আম্মা উনি তৈরি করেন। আনহারি আম্মা একটা খালের নাম ছিল, এটা মনে রাখবে। এবং ফিরোজ শতদ্রু ঘরঘোড়া ক্যানেল বলে দিয়েছি বোধ হয়, না? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো হৌজি খাস। এই যে হৌজি খাস, আর একটা হচ্ছে হৌজি ইলাহি। হৌজি খাস আর হৌজি ইলাহি, এই যে দুটো ক্যানেল বললাম, একটা ফিরোজ, একটা ছিল আলাউদ্দিন খলজির, আর একটা ছিল হচ্ছে ইলতুৎমিশের, উনি রিপেয়ার করেন দুটোকে। হৌজি খাস এটা আলাউদ্দিন খলজি, আর হৌজি ইলাহি ইলতুৎমিশ। মনে রাখবে দুটো। এবার আসছে নাসিরুদ্দিন মেহমুদ। নাসিরুদ্দিন মেহমুদের কথা যদি বলতেই হয়, তিনি তুগলক বংশের শেষ সুলতান। মনে রাখবে কি বললাম, তিনি তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসিরুদ্দিন মেহমুদ। এবং তার রাজ্যসীমা এতটাই ছোট হয়ে গেছিল যে সেটা দিল্লি থেকে পালামৌ পর্যন্ত বিস্তৃত ছিল। কি বললাম, সে রাজ্যসীমাটা দিল্লি থেকে পালামৌ পর্যন্ত বিস্তৃত ছিল। হলো। এবং আর একটা বড় ঘটনা হচ্ছে, তার সময় 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং দিল্লি আক্রমণ করেন। তৈমুরলং, যাকে ঈশ্বরের চাবুক বলা হয়, এবং তৈমুরলং এর কাছে সে পরাস্ত হয় এবং দিল্লি তা জ্বালিয়ে দেয়। 1412 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মেহমুদ তুগলকের সে অর্থে মৃত্যু হয়। আর ঠিক তার 2 বছর বাদে 1414 সালে নতুন যে রাজবংশের সূচনা হয়, তার নাম সৈয়দ রাজবংশ। সৈয়দ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল খিজির খান। ঠিক আছে, এবং এই ভদ্রলোক কি নাম নিয়েছিলেন, রৈয়াতি আলা। রৈয়াতি আলা উপাধি ছিল, এবং তিনি হযরত মুহাম্মদের বংশধর বলে নিজেকে সৈয়দ বলে দাবি করতেন। ঠিক আছে, কি বললাম, তিনি হযরত মুহাম্মদের বংশধর বলে নিজেকে সৈয়দ বলে দাবি করতেন। ঠিক, এবং তৈমুরলং তাকে দিল্লির গভর্নর পদে অধিষ্ঠিত করেন। তাহলে খিজির খান, যাকে দিয়ে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হচ্ছে, সে তারা কিন্তু আর তুর্কি নয়, তারা হচ্ছে আরবি মুসলিম। ঠিক, এরপরে সিংহাসনে বসলো মুবারক শাহ, যাকে এই সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান বলা হয়। ঠিক আছে, তার রাজসভায় উপস্থিত ছিলেন বিখ্যাত ঐতিহাসিক ইয়াহিয়া বিন সিরহিন্দ, এবং ইয়াহিয়া বিন সিরহিন্দের লেখা বইটার নাম তারিখ-ই মুবারক শাহী। মনে থাকবে, তারিখ-ই মুবারক শাহী। এবার আসছে আলম শাহ। আলম শাহ হচ্ছে শেষ, লাস্ট রুলার। এই বহলুল লোদি আলম শাহ রাজ্য আক্রমণ করলে লোদি বংশের প্রতিষ্ঠা করেন। এখানে একটা কথা বলে দিই, মুবারকের সময় হচ্ছে এই জৈনুল আবিদিন, কাশ্মীরের সুলতান। জৈনুল আবেদিন তাকে সাহায্য করেছিলেন। ঠিক আছে, কাকে করলেন, মুবারক শাহকে, এটা মনে রাখবে। এবার আলম শাহ, বললাম আলম শাহ এই বংশের শেষ রাজা, এবং আলম শাহকে তোমার কোনো ঝামেলাই হয়নি আলম শাহের সঙ্গে বহলুল লোদির। আলম শাহ কিন্তু বহলুল লোদিকে জায়গা ছেড়ে দেয়, ফিরে আসে না, এবং লোদি বংশের প্রতিষ্ঠা করেন বহলুল লোদি।
বহলুল লোদির ক্ষেত্রে 4টে পয়েন্ট মনে রাখবে। প্রথম আফগান বংশের প্রতিষ্ঠাতা, এই লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। বহলুল লোদি বহললি বলে একটা তামার মুদ্রা চালু করেছিলেন। আর সবচেয়ে তার বড় কৃতিত্ব হচ্ছে জৌনপুরে উনি দখল করেন, জৌনপুরে সার্কিদের হারিয়ে উনি রাজ্য দখল করেন। ঠিক, তাহলে বহলুল লোদি ভারত ইতিহাসের প্রথম আফগান বংশ। জৌনপুর জয়, এক প্রকার তাম্রমুদ্রা বহললি চালু করেছিলেন। এবার আসছে এই বংশের শেষ রাজা সিকান্দার লোদি। সিকান্দার লোদির ক্ষেত্রে দুটো পয়েন্ট আমি একটু বলে দিই, যে সিকান্দার লোদি আমাদের গুলরুখ নামে এক কবিতা লিখতেন, জুলরুখ হয়ে গেছে। গুলরুখ নামে কবিতা লিখতেন। 1504 সালে তিনি আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন এবং 1506 সালে ওই আগ্রাই হয়ে যায় ওনার রাজধানী। এটা ইম্পর্টেন্ট। তার মাও ছিলেন হিন্দু, তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দির ধ্বংস করেছিলেন। তিনি তৈরি করেছিলেন মতকা মসজিদ নির্মাণ করেন এবং আমাদের ডবল ডোম টুম, ডবল ডোম টুম, দুটো ডোম থাকবে এরকম সমাধি, তাই তো? বেশ, এবার মতকা মসজিদ, ডাবল ডোম টুম বলা হলো সিকান্দার লোদির ক্ষেত্রে। এবং সিকান্দার লোদি কবিরকে হত্যা করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এই ডবল ডোম তোমার সমাধি দাস আমদানি রপ্তানি নিষিদ্ধ করেছিলেন। আর এখানে এই পয়েন্টটা জুড়তে হবে, তিনি ভক্তি সন্ত কবিরকে হত্যা করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, মনে থাকবে এটা, কবিরকে হত্যা করার চেষ্টা করেছিলেন। হয়ে গেল। এবার আমাদের শেষ সুলতান আসছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি মনে রাখবে অনেকটাই দুর্বল শাসক ছিল। ইব্রাহিম লোদি হেরে গিয়েছিল কার কাছে? আচ্ছা, এখানে একটা কথা বলা হলো না, রাইয়াতি আলা, হাজরাতি আলা, এরও একটা উপাধি ছিল। সিকান্দার লোদি, যে বহলুল লোদি, বহলুল তাম্রমুদ্রা চালু করেন। ওনার সময় একটা উপাধি ছিল হাজরাতি আলা, রাইয়াতি আলা, এরকম একটা উপাধি। ঠিক আছে, হজরতি আলা বা রেয়াতি আলা এরকম নামে একটা ওনার উপাধি ছিল। মনে রাখবে, এটা সামনের দিনে আমি বলে দেবো লোদিদের। ইব্রাহিম লোদি মনে রাখবে আমাদের 1500 কত সালে, 1518 খাটলির যুদ্ধে এবং আরো একটা যুদ্ধে রানা সংগ্রাম সিং এর কাছে পরাস্ত হয়েছিল। আর 1523 সালে তার রাজত্বকালে বাবরকে ইনভাইট করা হয়েছিল। বাবরকে ডাকা হয় এবং বাবরকে যারা ডেকেছিল তারা হচ্ছে দৌলত খান লোদি, ইনি পাঞ্জাবের গভর্নর। আলম খান লোদি, এই যে আলম খান লোদি হচ্ছে কোথাকার? আমাদের বিহার।
এবং সর্বশেষে দৌলত খান আলম খান লোধির পরে আমাদের রানা সঙ্গ। মেবার। ঠিক আছে, মনে থাকবে এই তিনজন মিলে ওনাকে ইনভাইট করে বাবরকে, যার ফল হচ্ছে 1526 সালের আমাদের 21শে এপ্রিল যখন প্রথম পানিপথের যুদ্ধ হয়, তখন ইব্রাহিম লোধি কিন্তু মারা যায়। তাহলে ইব্রাহিম লোধি আমাদের সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে প্রথম শহীদ সুলতান, বাবরের কাছে পরাস্ত নিহত হন। সবকটা পয়েন্টই আমরা এখানে পেলাম। ঠিক, তাহলে এই পর্যায়ে গিয়ে আমরা শেষ করে ফেললাম আজকে আমাদের শেষ বলতে গেলে আমরা লোধি এবং লোধির আগে সৈয়দ এবং তুগলক, মানে তুগলক থেকে লোধি আমরা শেষ করলাম। যে জিনিসগুলো আমি এখানে লিখে দিয়েছি সেটা তোমরা লাস্ট পর্যায়ে পাবে যখন আমরা সুলতানি যুগের সাহিত্য, সংস্কৃতি, প্রশাসনিক ব্যবস্থা এগুলো নিয়ে একটা যখন ক্লাস থাকবে আমাদের, সেই ক্লাসটাতে আমরা অবশ্যই বলে দেবো। ঠিক আছে, তাহলে উড়ান পাঠশালার পক্ষ থেকে আমি দেবাশিস সাহা আমাদের তুগলক থেকে এই লোধি বংশের ইতিহাসের ক্লাসটা শেষ করলাম।